এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি, কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী। কোনো অনিয়ম সহ্য না করার হুঁশিয়ারি। শেষ হলো সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমাদান। ইসিতে কাল থেকে যাচাই বাছাই। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি প্রার্থীদের। পাচারের অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ। সংসদে অর্থমন্ত্রী মানুষকে জিম্মি করে ব্যবসা করতে না দেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। প্রচুর পরিমাণে কারেন্ট যায়। বিছনাবাদে সবাই জানা গরমের জন্য রাস্তায় যায় বসে থাকা লাগে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ঘাটতিতে উৎপাদন অর্ধেকে নেমেছে বড় দুটি কেন্দ্রের। সংকট বাড়ার শঙ্কা। এবং নওগাঁয় নিজ ঘরে মা বাবা সহ 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা। স্বজনদের আর্তনাদ। টেকনাফে 3 যুবককে কুপিয়ে খুন। পাহাড় থেকে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 18.5 লাখ পরীক্ষার্থী। প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি তারা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর না পাওয়ায় স্বস্তি জানান অভিভাবকরা। এদিকে কাউকে না জানিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি বলেন, প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে এবারই প্রথম সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেন মন্ত্রী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের এসএসসি পরীক্ষা। ভালো পরীক্ষা হওয়ায় কেন্দ্র থেকে হাসিমুখে বের হন শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল কোনো পরীক্ষার্থী। তবে প্রশ্নপত্র দেখে উড়ে যায় সব ভীতি। ভালো পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। 12 পৃষ্ঠা দিছি, জান্নাত সব আল্লাহর রহমত। প্রশ্নগুলো ইজি ছিল, অনেক ভালো করে দিতে পেরেছি। বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাআল্লাহ। মোটামুটি সহজ এবং কোশ্চেন অনেক সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। অনেক ইজি ছিল প্রশ্ন, কিন্তু একটু মাঝে মাঝে এমন ফিল হয়। পরীক্ষা পুরো ফাটাইয়া দিছি, সব কমন আইছে। এত ইজি প্রশ্ন কেউ করে? এটা আমাদের মনেই হয় না, আমাদের মনে হচ্ছে আমরা নর্মাল এক্সাম দিতেছি। সো ভালোই হয়েছে। কেন্দ্রের শিক্ষার্থীরা আর বাইরে অভিভাবকদের ভিড়। পরীক্ষা শেষ হতেই সন্তানের সঙ্গে বাবা মায়ের সাক্ষাৎ। প্রশ্নোত্তর করতে পারায় সন্তুষ্ট অভিভাবকরাও। প্রিপারেশন তারপরও জানি না কতটুকু কি করে। আমি একজন মা এবং সব বাচ্চার জন্য আমার শুভকামনা। ইনশাল্লাহ সবার ভালো হবে। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে 3885টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য সময়ে সাংবাদিকদের জানিয়ে শিক্ষামন্ত্রী কেন্দ্র পরিদর্শনে গেলেও এবারের চিত্র ছিল ব্যতিক্রম। আগে কাউকে না জানিয়ে মানিকগঞ্জ ও সাভারের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই, তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো শঙ্কা নেই, কারিকুলামেও আসবে পরিবর্তন। সারা বাংলাদেশে সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনাই নেই, এবং নকল মুক্ত হবে, প্রশ্নপত্র ফাঁস হবে না ইনশাল্লাহ। আমি আশা করব যে আনন্দ উদ্দীপনা নিয়ে আমাদের এই জেনজিরা পরীক্ষা দিচ্ছে, এটি সত্যি অভাবনীয়। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। গতকাল থেকে আমি ডিরেক্ট সুপারভিশন শুরু করেছি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে ঢাকার বাইরেও প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় বাড়তি সতর্কতা। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে কক্ষ। প্রথম দিনের পরীক্ষা শেষে স্বস্তি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্রের সামনে শিক্ষার্থী অভিভাবকদের ভিড়। আসন বিন্যাস দেখে নিজ নিজ কক্ষে গিয়ে বসছে শিক্ষার্থীরা। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার দেশের 9টি শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। প্রশ্ন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও ভালো ফলের আশা সবার। পরীক্ষা অনেক ভালো হয়েছে।
প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কি হবে। পরে যখন প্রশ্ন পাইলাম তখন তুলনামূলক সহজ পেয়েছি। ইনশাল্লাহ এ প্লাস পাবো। পরীক্ষা মোটামুটি ভালোই ছিল, এমসিকিউটা একটু হার্ড ছিল। মেয়ের পরিস্থিতি ভালো আছে, ইনশাআল্লাহ আশা করছি যে ভালো হবে। আমার মতে কি পড়াশোনা করলে পরীক্ষা যতই কঠিন হোক না কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কেন্দ্র। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো থাকে, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, পরিবহন এবং বিতরণ, এই সকল পর্যায়ে সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যেভাবে কেন্দ্র পরিচালনা করা দরকার সেগুলো আমরা আগে থেকে নির্দেশনা দিয়েছি, সেভাবে হয়েছে। নতুন সংযোজন হয়েছে এবার সিসিটিভি। আগামী 20 মে শেষ হবে এসএসসি পরীক্ষার লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 14 জুন। তারিফ রহমান, সময় সংবাদ। শেষ হলো জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমাদান। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি ও জামাত জোটের প্রার্থীরা। কাল থেকে 2 দিন চলবে যাচাই বাছাই। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী বান্ধব নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীতা চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দাখিল করেন নিজ নিজ মনোনয়ন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা, বিলকিস ইসলাম সহ 6 জন। নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তারা। যে সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব। আমরাই কিন্তু সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি যে হাসিনা স্বৈরাচার, হাসিনা ফ্যাসিস্ট। আমরা বলেছি নো মোর হাসিনা। দেশ এবং জাতির উন্নয়নে আমরা কাজ করব এবং নারী শিশুর উন্নয়নে এবং আমরা কাজ করব। আমাদের যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে দেশ থেকে শুরু করে বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। এদিন জামায়াত জোটের মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম সহ 12 জন। নারীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি তাদের। এখন আমাদের দায়িত্ব হলো 3টা: ঘর সংসার, সংসদ এবং রাজপথ। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করব। দেশের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে, দ্বিধা বিভক্তি, সেখানে এই 11 দলীয় জোট প্রমাণ করল একটা ঐক্যের এবং ঐক্যের বার্তা দিল। নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, স্বয়ংসম্পূর্ণ হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন নারীরা। বিরোধী দলে থেকে কাজ করবেন জনকল্যাণ এবং দেশের স্বার্থে। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী। কাউকে আমরা যে 8 জন দিয়েছি আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। আবার এনসিপিএম এন্ড আদার যারা দিয়েছে আমরা দেখেন, প্রোফাইল দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এখন নারীরা আছেন। সংরক্ষিত 50টি আসনে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে পাবেন 1 জন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এখন আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। সিটি কলেজ এলাকায় আজকে সকাল থেকেই কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। ঠিক বিকেলে কিছুক্ষণ আগে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটে এবং এরপর আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আসলে সকাল থেকেই তাদের মধ্যে 2টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং সকালের পর বিকেলে আসলে ছাত্র শিবিরের একটি বিক্ষোভ মিছিল ছিল। তারা বিক্ষোভ মিছিল শুরু করলে এক পর্যায়ে ক্যাম্পাসে অবস্থান করা ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এরপরে কিন্তু তাদের মধ্যে এক পর্যায়ে আমরা দেখেছি সংঘর্ষের রূপ নেয়। পরে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলটি শেষ করে কিন্তু তারা এই মুহূর্তে এখান থেকে চলে যায় এবং এই মুহূর্তে এখানে ছাত্র দলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং পুরো সিটি কলেজ থেকে শুরু করে নিউ মার্কেট এলাকা থেকে শুরু করে সব জায়গায় এই মুহূর্তে ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে
মুহূর্তে তারা মিছিল করছেন। সেক্ষেত্রে একে অপরকে কিন্তু তারা দায়ী করছেন এবং এখানে আসার পরে আমরা যে বিষয়টি দেখেছি মূলত সিটি কলেজে ছাত্র রাজনীতির জায়গায় গুপ্ত রাজনীতির লেখাকে কেন্দ্র করে আজকে আসলে এই বিষয়ের অবতারণা হয় এবং এই সংঘর্ষেরও অবতারণা হয়। মূলত একটি গ্রাফিতিতে ছাত্র রাজনীতির জায়গায় কে বা কারা গুপ্ত লিখে দেওয়ার পরে কিন্তু দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এবং এরপর আমরা দেখেছি রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সবাই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন এমনকি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেক্ষেত্রে এখানে এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছে সবার মধ্যেই কিন্তু এক ধরনের আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন এই মুহূর্তে তারা সিটি কলেজ থেকে শুরু করে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে শুরু করে যে এলাকাগুলো রয়েছে এখানে তারা কিন্তু মিছিল করছেন। আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে মূলত যে পাল্টাপাল্টি অভিযোগ, একে অপরের বিপরীতে পাল্টাপাল্টি অভিযোগ করছে। তবে মূলত কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত সেটি যখন আমরা পুরোপুরি তাদের সাথে কথা বলার সুযোগ পাবো তখন হয়তো আমরা জানাতে পারবো। তবে এই মুহূর্তে আমরা দেখছি ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সিটি কলেজের সামনে রাস্তায় তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। অর্থনীতি নিয়ে কারো সঙ্গে সমঝোতা করবে না সরকার। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে অর্থনৈতিক বিষয়ে কখনো প্রশ্ন ওঠেনি বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পাচারের অর্থ ফেরাতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে G2G উদ্যোগ, বিভিন্ন দেশের সম্পদ পুনরুদ্ধার, কোম্পানি নিয়োগ ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। আগামীতে এর সুফল পাওয়া যাবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি আরও জানান, এবারের বাজেটে ব্যাংক ঋণ কমানো হবে, বিদেশি বিনিয়োগ টানতে দেশীয় ব্যাংকে বিনিয়োগ করা হবে। বিগত জুলাই 2024 এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে, এবং রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বহু টাকা এখানে রিপ্লেনিশমেন্টের জন্য দেওয়া হয়েছে, আরও বাজেটে দেওয়া হবে আগামী দিনে। সাথে সাথে আমরা IMF এর মাধ্যমে চাচ্ছি এগুলোকে রিক্যাপিটালাইজ করার জন্য। বিনিয়োগকারীরা বিদেশ থেকে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে চায় তাদেরকে আকৃষ্ট করে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিনিয়োগের মাধ্যমে এই যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটা মেকআপ করে যাতে করে বাংলাদেশের অর্থনীতিটা সচল করতে পারে। জ্বালানি সংকটে তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস, ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় 2000 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, কয়লাচালিত কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর খুব কাছেই সাফারের চানগাঁও। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যে ঘুমাবো ওই অবস্থাটা হয় না। মোটা দাগে ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16,000 মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস অয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লাভিত্তিক বেসরকারি দুটি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই। গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্র এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরেই সম্পূর্ণ ব্যবহার করি নাই, তো এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে, তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এইটা
এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতেই যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে তাতে ইঙ্গিত মিলছে চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অসহনীয় গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ছাড়া তেল দেয়া হচ্ছে না, ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন, 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের দৃশ্য এটি। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে কিছু কিছু পাম্পে ফুয়েল পাস অ্যাপ ছাড়া মিলছে না তেল। যাদের ফুয়েল পাস নাই তারা হচ্ছে দিতে পারবে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে। ফুয়েল পাস করলে 1400 টাকা দিবে, আর ফুয়েল পাস ছাড়া তেল দিবে না। সরকার বলতেছে যে তাদের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি না। তেলের দাম বাড়ানোর পরে হয়তো আমরা তেল পাবো, কিন্তু সেই অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। এটার সমাধান তো একটা করতে হবে, বাংলাদেশ সরকারের কাছে আমরা আপ্যায়ন চেষ্টা করতে হবে যে আমাদের এটা অল্পতে সমাধান করুক, নাহলে এভাবে জীবন চলে না। এদিকে সরকারের পক্ষ থেকে ডিপোগুলো থেকে 20% অকটেন এবং পেট্রোল ও ডিজেল 10% করে বেশি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর করার কথা থাকলেও শুধু বর্ধিত তেল পেয়েছে খুলনা ডিপো। বাকি ডিপোগুলোতে তেল বিপণন হচ্ছে আগের বরাদ্দ অনুযায়ী। চাহিদামূলকই তেলটা বর্তমানে পেয়েছি, মানে আগে পাইছিলাম না, আজকে পেয়েছি। চাহিদা পরিপূর্ণ নাই এবং আরো বাড়াতে হবে। আগে 7,000 8,000 দিত, আজকে 9,000 দিচ্ছে। ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে কমবে অবৈধ মজুদ। সবাই শৃঙ্খলা অনুযায়ী ফুয়েল পাস নিয়েই তেল নিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে আমরা তেল দিচ্ছি না। জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু করা হয়েছে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের সব যানবাহনের জন্য এটি চালু করা হবে। শিমুল হোসেন, সময় সংবাদ। বাজারে সিন্ডিকেট করা কিছু ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার। বিকেলে সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা শেষে কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যে তেমন পড়বে না। যদি মূল্যস্ফীতি ঘটেও এবং এটির অভিঘাত যাতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনুভব না করেন, সেই জন্য সরকারের যে ইন্টারভেনশন সেটা যদি ডিমান্ড করে, ইফ সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নেয়ার 2 মাস 4 দিনেই প্রায় 56,000 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে সরকার। এর প্রভাব জনগণের উপর পড়লেও এখনও রেড জোন ছাড়ায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে আসছে বাজেটে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেবে সরকার। শপথ করিতেছি যে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই দায়িত্ব গ্রহণ করে তারেক রহমানের সরকার। পরিস্থিতি মোকাবিলায় 2 মাস 4 দিনে ব্যাংক ও আর্থিক খাত থেকে ঋণ নিতে হয়েছে প্রায় 56,000 কোটি টাকা। এর মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকটের পাশাপাশি IMF ঋণের পরবর্তী কিস্তি ছাড় নিয়েও দেখা দিয়েছে সংশয়। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অর্থ বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই বড় অঙ্কের ঋণ নেয়ায় চ্যালেঞ্জ বাড়ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা স্বীকার করেন, ঋণ নেয়ার প্রভাব জনগণের উপর পড়লেও এখনো রেড লাইন ছাড়ায়নি। জানান, জনগণের কল্যাণেই ঋণ নিচ্ছে সরকার। লোনের বড় সরকারকে আসলে নিতে হবে, এটা যতটা নমিনাল রাখা যায় সেই চেষ্টা করা। কারণ আমরা নিশ্চয়ই জানি ব্যাংকিং সেক্টর থেকে যদি সরকার প্রচুর লোন নেয় তাহলে আসলে বেসরকারি খাতের জন্য ব্যাংক লোন নেওয়ার সুযোগ কমে যায়। আমরা এখন রেড জোনে চলে গেছি তা না। সরকার যদি লোন নেয়, লোন নেবে সেটা জনগণের কল্যাণের জন্যই হবে, এই টাকা চুরি হবে না। জ্বালানি নিয়ে প্রশ্নের জবাবে জাহিদুর রহমান দাবি করেন, বর্তমানে জ্বালানি তেলের মজুদ কিংবা সরবরাহে সমস্যা নেই। জানান, দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে সমন্বয় করবে সরকার। মজুদের খুব বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই, আরো জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা
ভীতি অথবা ব্যবসা। ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়, দ্রব্যমূল্য বাড়বে। এখন এই অ্যাডজাস্টমেন্ট ইজ আ মাস্ট। সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে আসছে বাজেটে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 40 লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব, যাতে প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা বরাদ্দ হবে। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এরই মধ্যে 26.5 লাখ শিশুকে টিকা দেওয়ার কথা জানান তথ্য উপদেষ্টা। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, হাম শনাক্তে দেরি আর শুরুতে সঠিক চিকিৎসা না পাওয়ায় শিশুরা পড়ছে বেশি জটিলতায়। শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2 বছরের শিশু মুসা। হামে আক্রান্ত শিশুকে নিয়ে দুশ্চিন্তায় মা। অসুস্থ হওয়ার পর শুরুতে গুরুত্ব না দেয়ায় জটিলতা বেড়েছে শিশুটির। চেহারা, নাক, মুখ ফুলা দেখে আমি ওরা ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম। ওনারা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বলছে যে বাসায় নিয়ে আপনারা, এখানে তো অনেক ইনফেকশন হইতে পারে, বাসায় নিয়ে যান। কিন্তু বলে নাই যে ওর অবস্থা আপনি এখানে বারান্দা হইলে আপনারা ভর্তি করান। বাসায় 6 দিন রাখার পর অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। শুধু মুসা নয়, হামে আক্রান্ত হয়েও স্বাভাবিক জ্বর বা অ্যালার্জি ভেবে চিকিৎসা দেয়া শিশুদেরই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বেশি। ডাক্তার বলছে যেটা অ্যালার্জি, এই জন্য অ্যালার্জির ওষুধ মলম দিয়েছে, ওগুলো দেওয়া তো আরো বেশি হয়েছে বাচ্চার। বিসি উঠছিল, ভাবছিলাম ঘামাচ্ছি, পরে শেষে দেখি একটু বাড়তেছে, বাড়ার পরে নিয়ে আসছি। অনেকে ফুসকুড়ি ওঠার আগে যাননি চিকিৎসকের কাছে। আবার হাম শনাক্ত করতে দেরি হওয়ায় বেড়েছে চিকিৎসার জটিলতা। রক্ত পরীক্ষা করছি, কারমাঙ্গিসর ওকুলে ধরতে পারে না, ঢাকা মেডিকেল আনছি মতন, তারপরে ধরা খাইছে। রিসিট লিখে দিছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার লাগে। পরে হ্যাঁ গেছি, হ্যানতে পরে সিট নাই, পরে আবার ডিএনসিতে ভাড়াইছি। চিকিৎসকরা বলছেন, ফুসকুড়ি দেখা দেওয়ার 4 দিন আগে থেকেই আক্রান্ত শিশুর শরীর থেকে হাম ছড়িয়ে পড়তে থাকে অন্যদের মাঝে। তাই সচেতন হতে হবে শুরু থেকেই। যখনই কোনো উচ্চমাত্রার জ্বর নিয়ে কোনো বাচ্চা আক্রান্ত হবে, তাদেরকে ধরে নিতে হবে এটা হয়তো হামই হয়েছে। তাদের পুষ্টির ব্যাপারটা খুবই খেয়াল রাখতে হবে, তাদের প্রপার ফিডিং যে হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে, তাদের প্রস্রাবের পরিমাণ বা ইউরিন আউটপুট হচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় যে বাচ্চাটা খেতে পারছে না, বা বাচ্চার হচ্ছে গিয়ে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, অথবা বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি অনেক বেশি হচ্ছে, বা কোনো ক্রিটিক্যাল সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। হামের প্রকোপ ঠেকাতে এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে টিকা কর্মসূচি। এতে প্রকোপ কমার আশা দেখছেন চিকিৎসকরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রার 4র্থ দিনেও কোনো ভোগান্তি ছাড়াই সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রত্যেকটি ফ্লাইট। মঙ্গলবার 13টি ফ্লাইটে হজে যাচ্ছেন 5,233 জন। এতে 4 দিনে প্রায় 18,500 হজযাত্রী নির্বিঘ্নে যাত্রা করছেন। হজ অফিসের পরিচালক বলছেন, নিবন্ধিত সব যাত্রীর অগ্রিম টিকিট সম্পূর্ণ হওয়ায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। পাবনার বাসিন্দা 76 বছর বয়সী আলফা খাতুন পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ছেলে ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বসে ক্ষণ গুনছেন কখন মক্কায় তওয়াফ করবেন আল্লাহর ঘর। ছেলেরা বলছিল আমরা বড় হলে আমার তোমাকে আমরা যাব, এই বড় ছেলের আশা, এই বড় ছেলে নিয়ে যাচ্ছে। আলফা খাতুনের পরিবারের অন্য সদস্যরা হজ পালন করেছেন আগেই। তারা 3 জন যাচ্ছেন এবছর। মুসলিম জাতির জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমি দোয়া করবো। যারা যেতে পারে নাই তারা যেতে পারে। আশকোনা হাজি ক্যাম্পে এমন চিত্র অনেক। স্বামী, স্ত্রী, বাবা, ছেলে কিংবা আত্মীয় স্বজন একসঙ্গে যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবার অগ্রিম ভিসা পাওয়ায় বিষয়টি হয়েছেও সহজ। সব মিলে এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। বৃদ্ধ বয়সে না, আমি মনে করি যখন ফরজ হচ্ছে তখনই ফরজটা আদায় করে ফেলা উচিত। হায়াতের বিষয়টা তো বলা যায় না যে আমি পরে করবো, দেখা গেল আমি যদি মৃত্যুবরণ করে ফেলি তখন তো আমার এই গুণা নিয়ে আমাকে চলে যেতে হবে। এবছর হজযাত্রীদের সব কার্যক্রম সহজ করতে অতিরিক্ত সেবক দল নিয়োগ দেওয়া হয়েছে ক্যাম্পে। এখন পর্যন্ত কোনো হজ ফ্লাইট বিলম্বিত কিংবা ইমিগ্রেশন জটিলতায় পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা হজযাত্রীদের সেবা প্রদানের জন্য এবছরই প্রথম ডেডিকেটেড হজ সেবক টিম কিন্তু আমরা নিয়োজিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একটা নির্দেশনা প্রদান করেছেন যে হজযাত্রীদের সেবার মানটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন হজযাত্রীগণ
পরিতৃপ্ত অবস্থায় আমাদের জন্য দোয়া করেন। এছাড়া যাত্রীদের অনুরোধে খাবার সহ বেশ কিছু ক্ষেত্রে বাড়তি ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ অফিস। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রার আরো খবর জানবো। আশকোনা ক্যাম্পে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সামদানি, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে পুরোদমে চলছে হজের প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজ করার হাজার হাজিরা আসছেন প্রতিদিন। তাদের সেবা এবং এখান থেকে তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে তারা কিন্তু হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখান থেকেই আজ মোট 13টি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে এবং এই ফ্লাইটগুলোর মধ্যে আমরা আজ 13টি ফ্লাইটে ইতিমধ্যে কিন্তু 6টি ফ্লাইট ছেড়ে গেছে এবং এই 6টি ফ্লাইটে 2796 জন ইতিমধ্যে কিন্তু চলে গেছে এবং একই সঙ্গে আজ মোট যে যাত্রী সংখ্যা যাওয়ার কথা রয়েছে 5233 জন এবং আজ বাংলাদেশ বিমানের 5টি, সৌদি আর 4টি, ফ্লাইনেসের 4টি এবং এই 4 দিনে টোটাল 45টি ফ্লাইট কিন্তু এই ঢাকা ছেড়েছে সৌদি আরবের উদ্দেশ্যে এবং 18,000-এর বেশি হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে। এর আগে আমরা জানি যে বাংলাদেশ থেকে এবছর প্রায় 78,500 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে 4,565 জন সরকারি ব্যবস্থাপনায় আর 73,935 জন বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজ পালন করবেন। আগামী 21শে মে হজ পূর্ব ফ্লাইট শেষ হবে। এবছর মোট 207টি হজ পূর্ব ফ্লাইট নির্ধারিত রয়েছে। এদের মধ্যে বাংলাদেশ বিমান থেকে 102টি, সৌদি 75টি এবং ফ্লাইনাস 30টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট চলবে 1 জুলাই পর্যন্ত এবং 21 মে পর্যন্ত কিন্তু আমাদের এই ফ্লাইট পূর্ব ফ্লাইট চলবে। হজ পালনের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু হাজিদের যে অবস্থান সেটি কি এখানে রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে হাজিরা এখানে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা আসছেন এবং তাদের সুযোগ সুবিধার স্বার্থে কিন্তু এখানে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দিনগুলোতে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আগামী দিনগুলোতে যে ধরনের অব্যবস্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু আজ আর কেউ অভিযোগ করছেন না। মোটামুটি এইখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু বেশ স্বাভাবিক এবং সুশৃঙ্খল চলছে এবং এখানে আমরা লক্ষ্য করছি যে হজযাত্রী যারা এসেছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আগামীকাল যখন তারা গতকালকে হজযাত্রীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে ইমিগ্রেশনে বা খাবারের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে কিন্তু দূর করা হয়েছে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা এখানে আসার পর তারা স্বস্তি জানাচ্ছেন, কারণ আজ ইমিগ্রেশনে শৃঙ্খলা রয়েছে এবং খাবারের ক্ষেত্রেও তারা শৃঙ্খলার কথা জানিয়েছেন। তবে গেটের বাইরে কিছুটা ট্রাফিকের কিছু সমস্যা রয়েছে, গাড়ির ভিড় রয়েছে। তো এই ছিল আমার কাছে আশকোনার হজ ক্যাম্প থেকে হজ যাত্রার প্রস্তুতি নিয়ে সবশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে সাবধানী প্রত্যয়। মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরা পালন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন 33 জন বাংলাদেশি হজযাত্রী। ফিরতি ফ্লাইটের টিকিট না করেই তাদের মক্কায় পাঠানোর অভিযোগ উঠেছে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে। তবে মাস্ক হজ গ্রুপের দাবি, মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ফ্লাইট বাতিলের কারণেই এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী 18 এপ্রিলের মধ্যে সকল ওমরা যাত্রীদের দেশ ত্যাগের কথা রয়েছে। তবে টিকিট জটিলতায় এখনও সৌদি আরবেই অবস্থান করছেন বেশ কয়েকজন ওমরা যাত্রী। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেশে ফিরতে না পেরে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, গেল 5 এপ্রিল মাস্ক হজ গ্রুপ তাদের ভুয়া ফিরতি টিকিট দিয়ে মক্কায় পাঠায়। পরে বিষয়টি ধরা পড়লে শুরু হয় ভোগান্তি। কখনো মক্কা, কখনো জেদ্দায় ঘুরে বেড়াতে হচ্ছে তাদের। এরই মধ্যে দেখা দিয়েছে থাকা ও খাবারের সংকট। বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যাতে এটা একটা সুস্থ ব্যবস্থা করুন। তবে মাস্ক হজ গ্রুপের দাবি, টিকিট এজেন্সির প্রতারণার কারণেই এই ভোগান্তি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানায় প্রতিষ্ঠানটি। আমি সম্পূর্ণ টাকা দিয়ে টিকিট ক্রয় করেছি। তারা যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের কথা হলো যে পিএনআর ক্যান্সেল হয়ে গেছে। এটা তো আমি অন্যায় করিনি, আমি তো সম্পূর্ণ টাকা 100% পরিশোধ করছি। এ ঘটনায় অভিযুক্ত মাস্ক হজ গ্রুপের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম মিশন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি
সরকার আশা করি দ্রুত এই সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে ট্রাভেল এজেন্সির নামে প্রতারণার এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান তারা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। নওগাঁয় বাবা মা ও 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে নগদ 2.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। এ ঘটনায় নারীসহ 8 জনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধ গড়ায় কোর্ট পর্যন্ত, শেষমেশ গিয়ে থামল মৃত্যুতে। একসঙ্গে পরিবারের 4 সদস্যকে হারিয়ে শোকার্ত স্বজনরা। মঙ্গলবার ভোরে নওগাঁর নিয়ামতপুরে ছেলে হাবিবুর রহমানের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান বৃদ্ধ নমির হোসেন। ভেতরে ঢুকে দেখেন খাটে পড়ে আছে ছেলে, বউ, নাতি ও নাতনির গলা কাটা মরদেহ। খোয়া গেছে গরু বিক্রির নগদ 2.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। স্বজনদের দাবি, বোনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। নৃশংসভাবে মেরে ফেলেছে এবং দুধের বাচ্চা করে রেহাই দিনি। শত্রুতা আগে থেকে যুদ্ধ মিলিয়ে এলে কেস ফেস আকার চলে ভাই বোনের ভিতর। এই জমি জমা নিয়েই আমার বোন জামাইকে তারা আর পরিবার সকলকে হত্যা করেছে। তাদের বংশ নির্বংশ করবো আর জমিগুলো হরি লুট করে খাবো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রহস্য উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না এই সময়। আমরা একাধিক টিম কাজ করছি। নিহতদের মধ্যে হাবিবুরের ছেলে পারভেজ ইসলাম 10 বছর এবং মেয়ে সাদিয়া রহমানের বয়স ছিল 3 বছর। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর পুলিশ বলছে নিহত 3 জনই ডাকাত ও মানব পাচারকারী চক্রের সদস্য। সোমবার রাতে রবিউল আলমকে ডেকে নিয়ে যান মুজিবুল্লাহ। মঙ্গলবার সকালে পাহাড়ে ছেলের লাশ পড়ে থাকার খবর পান বাবা রুহুল আমিন। কক্সবাজারের টেকনাফের উত্তর শিলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে রবিউল আলমের সঙ্গে উদ্ধার হয় মুজিবুল্লাহ ও নুরুল বশর প্রকাশে মরদেহ। ঘটনাস্থলে মানব পাচারকারীদের আস্তানা আছে বলে জানায় এলাকাবাসী। স্বাস্থ্য ভাই লাগে, ও বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে আমার সাথে চলে এরকম বলে। তারপরে রাতে আর বাড়িতে ফিরিনি, ওনাকে কল দিয়েও পাওয়া যায়নি। এরপরে সকালে লাশ পেয়েছে আর কি। অপহরণ চক্র এবং মানব পাচারকারী এই দুইটা চক্র আমাদের বাহারছড়াতে সন্ধ্যার পরে কোনো স্থানীয় মানুষ বাড়ি থেকে বাইরে হতে পারে না। পুলিশ বলছে নিহত 3 জনই চিহ্নিত ডাকাত ও মানব পাচারকারী চক্রের সদস্য। চক্রের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওখানে একটি ডেড বডি রয়েছে আর মাথায় আঘাত। এলাকার স্থানে যারা ছিল তারও বলেছেন আরও 2 জনের নাকি এখানে 2 জন ছিল, 2 জনের লাশ ছিল। এরা ডাকাত বা অপহরণকারী দলের সদস্য, নিজেদের ভিতরে অন্তঃকন্দল বা কোন্দলের কারণে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্র সক্রিয়। তাদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টেন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ভয় দেখাতেই ভাড়াটে অপরাধী দিয়ে হামলা চালানো হয় জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের উপপরিচালক আহমেদ হোসেনের ওপর। এ মিশন বাস্তবায়নে চুক্তি হয় 20,000 টাকায়। ঘটনার 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িত 5 জনকে গ্রেফতারের পর এ তথ্য দিয়েছে র্যাব। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থেকে সন্ত্রাসী রুবেল অবৈধভাবে টেন্ডার দখল করে আসছিল। এবার মোনায়েম ট্রেডার্সকে টেন্ডার দেওয়ার কারণেই কুপিয়ে জখম করা হয় চিকিৎসক আহমেদ হোসেনকে। রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেন সোমবার বিকেলে অফিস শেষ করে ফিরছিলেন বাসায়। এ সময় তার পিছনে 2 মুখোশধারী। ব্র্যাক বিশ্ববিদ্যালয় পুরাতন ক্যাম্পাসের পেছনের রাস্তায় পৌঁছাতে ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে একজন। পরে তার সাথে যুক্ত হন আরও একজন। কোপ দিয়ে পালিয়ে যায় 2 জন। হাত ও পিঠে জখম নিয়ে ডাক্তার আহমেদকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তৎক্ষণাৎ এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তৈরি হয় চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর অভিযানে নামে র্যাব। 24 ঘন্টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 5 জনকে। শরীফুল আলম করিম আছে, যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার নামে সিলেট কোম্পানিগঞ্জ এবং কুমিল্লা দাউদকান্দি থানায় 2টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে আগে থেকেই। আমিনুল ইসলাম কালু, যাকে আমরা বনানী থানা থেকে বনানীতে গ্রেফতার করেছি,
তার নামে বনানী থানায় বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলা রয়েছে। এছাড়াও আছে সাজ্জাদ বদি, তার নামে দারুসালাম থানায় মাদক সংক্রান্তে একটি মামলা রয়েছে। র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী রুবেল বাহিনীর। সে মালয়েশিয়া বসে ক্যান্সার হাসপাতালের টেন্ডার নিয়ে হুমকি দিয়ে আসছিল। টেন্ডার না দেয় ভাড়াটে খুনি দিয়ে এই হামলা চালানো হয়। আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে যে নামটা আমরা বললাম বাংলাদেশে করিম। মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসী মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। এখানে দলীয় পরিচয় আসলে কেউ নেই। এ ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার 7 জনের বাইরে জড়িত বাকি আসামিদের খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালত। এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। চলতি বছর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে এ নিয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির। 2রা এপ্রিল আদালতে হাজির হতে আমির হামজার বিরুদ্ধে জারি করা হয় সমন। তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন বিচারক। সংবিধান মানলে অন্তর্বর্তী সরকার গঠন করা যেত না বলে মন্তব্য করেছেন বিচারপতি এম.এ. মতিন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান নেই। বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় জারি করা অধ্যাদেশ বাতিল করে দেয়ায় বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ওদের ব্যাপারটা কনস্টিটিউশনে নাই, আর বাকি যেগুলি নাই যেটা আমরা করবো না, মেনে আসছি কনস্টিটিউশন তো মানলে আর এই তো গভর্নমেন্টটা তো হয় না, তাই না? এই যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন কনস্টিটিউশন ছিল না। এই যে অ্যাটর্নি জেনারেল মিসগাইডেড দি গভর্নমেন্ট কয়েকটা অধ্যাদেশ করেছে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য এবং একই সাথে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার জন্য। বর্তমান সরকার এগুলোকে অনুমোদন করে নাই, যার ফলে এগুলো বাতিল হয়ে গিয়েছে। সময় সংবাদে আরও থাকছে, হুমকির মুখে কোনো আলোচনায় বসবে না ইরান, জব্দ করা জাহাজ ফেরতের আলটিমেটাম। আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে যুদ্ধ বিরোধী বিক্ষোভে ধরপাকড়। প্রতি 3 মাসে একবার জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির নেতারা। বিনা কারণে কোনো সাংবাদিক জেলে আছেন কিনা এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা, কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব। উনি বলেছেন নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুসালাম রোড এলাকায় প্রধান সড়কের 2/3 দখল করে চলছে অবৈধ বাজার। মাত্র একটি লেনে গাড়ি চলাচলের জন্য তৈরি এবং সেজন্যই তৈরি হচ্ছে যানজটের। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত মন্তব্য করে নগর পরিকল্পনাবিদ বলছেন প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পিত পদক্ষেপ। ওমর ফারুক ও সাইফুল ইসলামের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট।
দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। 3 লেনের সড়কের 2 লেনই দোকানপাটের দখলে, বাদ যায়নি পাশের ফুটপাতও। মাত্র একটি লেন ব্যবহার করে কোনো রকমে চলাচল করছে যানবাহন ও পথচারী। ফলাফল তীব্র যানজট আর চরম ভোগান্তি। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে, যার কারণে আমাদের বাসগুলো চলতে অনেক সমস্যা হয়। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। রাস্তার উপরে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। শুধু ভোগান্তি নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো বড় দুটি হাসপাতাল। সড়ক দখলের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও পড়ে চরম ভোগান্তিতে। কার ছত্রছায়ায় চলছে এই বাজার, এমন প্রশ্নে ব্যবসায়ীরা দায় এড়িয়ে বলেন এখানে কারো নিয়ন্ত্রণ নেই। বাজারটা কেউ চালায় না, এই বাজারটা যার যার দায়িত্ব নিয়ে, যার যার ক্ষমতা নিয়ে সে করতেছে। বাজারটির বৈধতা আছে কিনা তা জানতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জানা যায়, সড়ক দখল করে গড়ে ওঠা বাজারটির কোনো অনুমোদন দেয়নি সিটি কর্পোরেশন। হকারদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিটি কর্পোরেশন। এটাকে খোঁজ খবর নিয়ে আমরা নিজে ভিজিট করে দেখব, যদি ওরকম কোনো অব্যবস্থাপনা থাকে অবশ্যই জনসেবার জন্য যেটা যেটা করার প্রয়োজন আমাদের সাধ্যের মধ্যে থেকে সেটা তো আমরা করবই। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। হকার বাজার বা মাস্তানদের দৌরাত্ম, হাজার কোটি টাকার এই অবৈধ ব্যবসায়িক ক্ষেত্রটি শুধু যে পদচারী এবং বাস সহ গণপরিবহনের বাধা সৃষ্টি করছে তা নয়, এর থেকে উদ্বৃত্ত যে বর্জ্য সেটি পুরো এলাকাকে জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে। পরিকল্পিত পদক্ষেপ ছাড়া সাময়িক অভিযানে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, এমনটাই মত এই নগর পরিকল্পনাবিদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নাটোর বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্বে রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী বাস মালিক সমিতি। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে বাস টার্মিনালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন যে ঢাকা কাউন্টার, সেই ঢাকা কাউন্টারগুলোর সামনে, এবং যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে এখন এই কাউন্টারগুলো থেকে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। যারা ঢাকা যাওয়ার জন্য এই কাউন্টারগুলোতে আসছেন টিকিট সংগ্রহ করতে, তাদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে না। আর যারা অগ্রিম টিকিট অনলাইনে বা সরাসরি এসে আগে কেটে রেখেছিলেন, তাদের প্রত্যেকের টিকিট কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। এবং এই যে বাস বন্ধ রয়েছে, অর্থাৎ রাজশাহী থেকে ঢাকাগামী কোনো দূরপাল্লার বাস এখান থেকে দুপুর পর থেকে এ পর্যন্ত ছেড়ে যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে বাসগুলো সারিবদ্ধভাবে এই টার্মিনালের একপাশে রাখা রয়েছে। এখন যারা টিকিট ফেরত দিচ্ছেন, ফেরত দিয়ে তারা বাসায় ফিরে যাচ্ছেন। আর যারা বিভিন্ন কাজে রাজশাহী শহরে এসেছিলেন, তারা হোটেল ভাড়া করে সেখানে থাকছেন। আমরা কথা বলেছি যাত্রীদের সঙ্গে, তারা বলছেন চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প উপায় হিসেবে তারা যে ট্রেনে যাবেন সেই উপায়ও আসলে নেই। আসলে রাজশাহী থেকে ঢাকা যাবার কোনো উপায় তাদের হাতে নেই ব্যক্তিগত গাড়ি ভাড়া করা ছাড়া। কেননা ট্রেনে যে টিকিট সেটি আসলে 7 দিন আগে অনলাইনে বিক্রি শুরু হয়, এবং টিকিটগুলো যেদিন যাত্রা সেদিনের কিন্তু কোনো টিকিট থাকে না। তো এই কারণে অনেকে রেল স্টেশনে যে টিকিট সংগ্রহ করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়ে সেখান থেকেও তাদেরকে ফিরে আসতে হয়েছে। অর্থাৎ বাস বা ট্রেন কোনোভাবেই রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কোনো উপায় নেই যাত্রীদের। আমরা দেখেছি অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এখানে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তারা বাসে করে যাবেন, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হয় দীর্ঘ সময় অপেক্ষার পর তারা এখান থেকে চলে গেছেন। তবে দুপুরের আগে কয়েকটি বাস বিকল্প রুট ব্যবহার করার চেষ্টা করেছিল, অর্থাৎ বাঘা লালপুর হয়ে তারা ঢাকায় ঢোকার চেষ্টা করেছে। সে পথেও বিঘ্ন ঘটায়, লালপুর এলাকায় বিঘ্ন ঘটার কারণে সে পথও আসলে এখন ব্যবহার করছেন না যারা বাস পরিচালনার দায়িত্বে রয়েছেন। বলে রাখি যে বাস মালিক সমিতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে আজ দুপুরের একটু আগ থেকে রাজশাহী থেকে ঢাকাগামী সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে রাজশাহীতে আসার বা চাঁপাইনবাবগঞ্জ আসার সমস্ত বাস কিন্তু ফিরে আসতে পারছে, অর্থাৎ বাস রাজশাহীতে আসতে পারছে কিন্তু এখান থেকে ঢাকায় যেতে পারছে না। এতটুকু ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী থেকে সবশেষ তথ্য। রাজশাহী থেকে কামরুজ্জামান মামুন। এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে সংকট মোকাবিলায় বিকল্প হতে পারে বায়োগ্যাস। শুধুমাত্র গরুর গোবর থেকে পূরণ হতে পারে
83 লাখ পরিবারের গ্যাসের চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা নিলে নিজেই গ্যাস উৎপাদন করতে পারবে মানুষ। বাড়তি হিসেবে পাওয়া যাবে জৈব সারও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সর্বশেষ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর অনেকে দুশ্চিন্তায় পড়লেও নির্ভার গাইবান্ধার গৃহিণী মৌসুমী বেগম। গোয়ালের গরুর গোবর থেকে নিজের তৈরি বায়োগ্যাসে রান্না করছেন তিনি। পাতলি কাদি হয় না, অতটা পরিশ্রম করা লাগে না। মাটির চুলা আছে, এটাতে অনেক সুবিধা আছে, সময় বাঁচে, বিদ্যুৎ বিল বাঁচে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ এর কারিগরি সহায়তায় 8 থেকে 20,000 টাকা ভর্তুকি দিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষকে বায়োগ্যাসে উদ্বুদ্ধ করছে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন। গভর্নমেন্টও এইরকম যদি ছোট ছোট ভর্তুকি দিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষকে এই সাপোর্টটা দেয়, তাহলে দেখবেন যে এটা ব্যাপক মানুষ। এলপিজি সিলিন্ডারের চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাড়ি বাড়ি এমন বায়োগ্যাস উৎপাদনের পরামর্শ সচেতন মহলের। বড় বড় খামার করছে, গরুর খামার যাদের আছে বা মুরগির খামার, যেটাই করুক, এদেরকে প্রত্যেকে বাধ্যতামূলকের মধ্যে আনতে হবে। মাত্র 40 থেকে 45,000 টাকা খরচ করে 3 থেকে 4টি গরুর গোবর থেকে একটি ছোট পরিবার অনায়াসে 2টি চুলা ব্যবহার করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন একটি গরু দৈনিক 10 থেকে 15 কেজি গোবর দেয়। 2 থেকে 3টি গরুর গোবর থেকে এক পরিবারের রান্নার জন্য যথেষ্ট গ্যাস পাওয়া সম্ভব বায়োগ্যাস প্ল্যান্ট থেকে। এলপিজি গ্যাসের প্রতি কমাতে পারবো, পাশাপাশি আমরা বাই প্রোডাক্ট হিসেবে যে জৈব সার পাওয়া যায় সেটিও আমাদের পরিবেশ বান্ধব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে দেশে গরুর সংখ্যা 2.5 কোটি, যেখান থেকে প্রায় 83 লাখ ছোট পরিবারের রান্নার গ্যাসের যোগান দেয়া সম্ভব। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। ইরান ইস্যুতে শান্তি আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। তবে হুমকির মুখে আলোচনায় রাজি নয় ইরান। এদিকে চুক্তি না হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে জনসমক্ষে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির মধ্যে চলতি মাসের 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে সেরেনা হোটেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা হয়। তবে সেটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। দ্বিতীয় দফার সংলাপের জন্য প্রতিনিধি দল ইসলামাবাদের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর রয়টার্স জানায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন দলটি এখনও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তবে একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার ইসলামাবাদে যাচ্ছেন ভ্যান্স। এমন পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প একদিকে শান্তি আলোচনার আশাবাদ দেখাচ্ছেন, অন্যদিকে সামরিক হামলারও হুমকি দিচ্ছেন। চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। এমনকি কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে হুমকির মুখে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় যেতে রাজি নয় বলে সাফ জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। জানান আবার যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী মালবাহী জাহাজ। তেহরানের প্রধান দুটি বিমানবন্দরেও কার্যক্রম শুরু হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের সঙ্গে সংঘাত চান না যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভ হয়। অ্যাবাউট ফেস নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে সাবেক মার্কিন সেনারা বলেন যুদ্ধ বন্ধের ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে, কিন্তু তারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দিলেও সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অর্ধশতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। কংগ্রেস ভবনের ভেতরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ, আর নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন অ্যারিনা সাবালাঙ্কা। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামালের হাতে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি জিতেছে বছরের সেরা ক্লাবের পুরস্কার।
ক্রীড়া বিশ্বের জাঁকজমক অ্যাওয়ার্ড শো ব্যালন ডিওর, তবে মর্যাদার বিচারে এর চেয়েও বহুগুণ এগিয়ে লরিয়াস অ্যাওয়ার্ড। কারণ ব্যালন ডিওরে এক ছাদের নিচে আসেন শুধু ফুটবলাররা, আর লরিয়াস একত্রিত করে পুরো দুনিয়ার সব কিংবদন্তি ক্রীড়াবিদদের। তাই এই অ্যাওয়ার্ডকে বলা হয় ক্রীড়াঙ্গনের অস্কার। এই লরিয়াসের জন্যই মাদ্রিদের প্যালাসিও দো সিবেলেসে এদিন তারার মেলা। এবারে লরিয়াস অ্যাওয়ার্ডে যে টেনিসের জয় জয়কার হবে তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে মর্যাদার এই পুরস্কার বাগিয়েছেন দুই টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা। গেল বছর দুর্দান্ত কাটানো স্প্যানিশ তারকা জিতেছেন ফ্রেঞ্চ আর ইউএস ওপেন। টেনিসের নারী এককে বাজিমাত করেছেন সাবালেঙ্কা। শুধুমাত্র ইউএস ওপেন জিতলেও বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যামেও তিনি ছিলেন দুর্দান্ত। যারা খেলাধুলা গভীরভাবে বোঝেন তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া আরো বেশি অর্থবহ, কারণ এটা শুধু সম্মানিতই করে না, আপনাকে আরো ভালো করতে অনুপ্রাণিত করে। এই রাত আমি কোনোদিন ভুলবো না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়। নারী পুরুষের বর্ষসেরা দুটো পুরস্কার টেনিসের ঘরে গেলেও সেরা উদীয়মানের খেতাব ফুটবলে নিয়ে এসেছেন বার্সেলোনার 18 বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। ফুটবল বিশ্বে এরই মধ্যে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছেন তিনি। অনেকের কাছেই ইয়ামাল মেসি, রোনালদো পরবর্তী যুগের সুপারস্টার। মর্যাদার লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্লাবের খেতাব জিতেছে পিএসজি। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সহ ঘরোয়া সব শিরোপা জয়ের স্বীকৃতি পেয়েছে লা প্যারিসিয়ান। আর বর্ষসেরা স্পোর্টিং ইন্সপিরেশন পুরস্কার জিতেছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুজ। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, কোনো অনিয়ম সহ্য না করার হুঁশিয়ারি। শেষ হলো সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমাদান। ইসিতে কাল থেকে 2 দিন যাচাই বাছাই। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি প্রার্থীদের। এবং পাচারের অর্থ ফেরাতে বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ। সংসদে অর্থমন্ত্রী, মানুষকে জিম্মি করে ব্যবসা না করতে দেয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেহজিন। ধন্যবাদ এমদাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।